চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, পি ব্লক। বেশ বড় একটা চ্যাপ্টার, যেখানে পর্যায় সারণীর 4টা শ্রেণী নিয়ে আলোচনা আছে। আমরা জানি এই পি ব্লকের আজকের প্রথম যে গ্রুপটা দিয়ে আমরা শুরু করব, সেই গ্রুপটা হলো 15 নম্বর গ্রুপ, যাকে নাইট্রোজেন পরিবার বলে। আর এই নাইট্রোজেন পরিবারের সদস্যগুলো এখানে লিখে রেখেছি: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কিন্তু এদের আজকে মূলত আমরা ভৌত ধর্মটা নিয়ে আলোচনা করব প্রথম ক্লাসে। আর ভৌত ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে এই গ্রুপ 15-র আগে যে গ্রুপ 14 মৌলগুলো আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদের সাথে তুলনা করে ভৌত ধর্মগুলো আলোচনা করতে হয় বলে তাদেরকেও লিখে রেখেছি। ফলে গ্রুপ 15-র যে নাইট্রোজেন পরিবার, এই নাইট্রোজেন পরিবারের ভৌত ধর্মগুলো নিয়ে আজকে আমরা কিছুক্ষণ গল্প করব। প্রথমে আমরা একটা সাধারণ পরিচিতি নেওয়ার চেষ্টা করব। গ্রুপ 15 যে নাইট্রোজেন পরিবার মৌলগুলো আছে, তা আজকে তো মনে রাখবো এদেরকে গ্রুপ 15 যে মৌলগুলো আছে, গ্রুপ 15 মৌলদের এই মৌলদের আমরা নিকটোজেন বলে থাকি। নিকটোজেন বলা হয়, নিকটোজেন বলা হয়। আর গ্রুপ 15 যে মৌল আছে, এদের যৌগগুলোরও নাম আছে। এদের যৌগদের নিকটাইড বলা হয়, নিকটাইড বলা হয়। বোঝা গেছে? তাহলে গ্রুপ আবার বলছি, গ্রুপ 15-তে যে সদস্যগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই হলো এদের পরিচিতি। এদের মনে রাখবে যে এই যৌগগুলোকে একসঙ্গে নিকটোজেন বলা হয়, এবং এরা যে যৌগগুলো উৎপন্ন করে সেই যৌগদের নিকটাইড বলা হয়, আর মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। আমরা দেখব গ্রুপ 15 মৌলগুলো, গ্রুপ 15 মৌলের সাধারণ সংকেত যদি আমরা দেখি, তাহলে এদের সাধারণ সংকেতটা NH2NP3। দেখতে পাচ্ছ, পিতে 3টা ইলেকট্রন আছে, আর পিতে 3টা ইলেকট্রন থাকার ফলে এই অর্ধপূর্ণ সজ্জা, হাফ ফিল্ড হয়। বলে এরা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বর্তমান, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি? NP3 বর্তমান এদের। আর তার জন্য ধর্মের কিন্তু নানা রকম বৈচিত্র্য দেখা যায়। এই হলো ছোট্ট একটা পরিচিতি নাইট্রোজেন তথা গ্রুপ 15 মৌলগুলোর সাধারণ পরিচিতি। মনে রাখবে আজকে থেকে এই মৌলগুলোকে একসঙ্গে নিকটোজেন বলা হয়, এদের যৌগদের নিকটাইড বলা হয়। আর গ্রুপ 15 মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NH2NP3, এবং এদের পিতে 3টা ইলেকট্রন অর্ধপূর্ণ ইলেকট্রন থাকা, অর্থাৎ NP3 অর্ধপূর্ণ সজ্জা হওয়া, এদের ইলেকট্রন বিন্যাস বেশ স্থিতিশীল। আমরা এবার এদের প্রাকৃতিক উৎস নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এই মৌলগুলো কিন্তু প্রায় সবগুলোই সক্রিয়। গ্রুপ 15 মৌলগুলো সক্রিয় হয়, সে কারণে এদের প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সবগুলোকে নানা ধরনের যৌগ হিসাবে পাওয়া যায়। আমরা এদের প্রাকৃতিক উৎসটা একটু দেখে নিব, কাকে কীরকম যৌগ হিসাবে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। আমরা নাইট্রোজেনের কথাই যদি ভাবি, নাইট্রোজেনের প্রাকৃতিক অবস্থান, নাইট্রোজেনের প্রাকৃতিক অবস্থান তো নাইট্রোজেনকে মূলত বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়। এর মধ্যে মনে রাখবে যেমন চিলি সল্টপিটার হিসাবে নাইট্রোজেনকে পাওয়া যায়। চিলি সল্টপিটার, NaNO3, এইভাবে নাইট্রোজেনকে প্রকৃতির মধ্যে এই যৌগ হিসাবে পাওয়া যায়। এছাড়াও ইন্ডিয়ান সল্টপিটার হিসাবেও একে পাওয়া যায়। ইন্ডিয়ান সল্টপিটার, KNO3, এই যৌগ হিসাবে নাইট্রোজেনকে আমরা প্রকৃতির মধ্যে পেয়ে থাকি। ফসফরাসের সক্রিয়তা বেশ যথেষ্ট, সে কারণে ফসফরাসকেও প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। জীবজন্তুর হাড়ের বেশিরভাগটাই ফসফরাস, ক্যালসিয়াম, ফসফেট হিসাবে থাকে। এবং আমরা ফসফেটের ফসফরাসের যদি আমরা উৎস দেখি, তাহলে দেখব ফসফরাসের উৎস, ফসফরাসের প্রাকৃতিক উৎস
কি বলতো, ফসফরাসকে বিভিন্ন যৌগ হিসাবে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। যেটা বললাম, জীবজন্তুর হাড়ে ফসফরাস ক্যালসিয়াম ফসফেট হিসাবে অবস্থান করে। তো ফসফরাসের উৎস যেমন ফসফরাইট আকরিক হিসাবে একে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। ফসফরাইট আকরিক, ফসফরাইট সংকেত হলো ক্যালসিয়াম ফসফেট, এটা হলো ফসফরাইট আকরিকের সংকেত। এইভাবে আমরা ফসফরাসকে পাই। এছাড়াও আমরা একে ফ্লোরএপাটাইট হিসাবে পাই। ফ্লোরএপাটাইট, ফ্লোরএপাটাইট বোঝা গেছে। ফ্লোরএপাটাইটের সংকেত হলো CaCO3 CaF2। এই ফ্লোরএপাটাইট হিসাবে একে পাওয়া যায়। এছাড়া একে ক্লোরএপাটাইট হিসাবেও পাওয়া যায়, ক্লোরএপাটাইট হিসাবে। হেপাটাইট হিসাবে পাওয়া যায় CaCO3 CaCl2। এই যৌগ হিসাবে আমরা ফসফরাসকে প্রকৃতির মধ্যে পাই। কী হিসাবে ফসফরাসকে পাওয়া যায় বলো তো? ফসফরাসের প্রাকৃতিক উৎস ফসফরাইট আকরিক, ফ্লোরএপাটাইট, ক্লোরএপাটাইট। এবং এদের সংকেতগুলো মনে রাখার চেষ্টা করবে, অসুবিধা কিচ্ছু নেই, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে সংকেতগুলো মনে রাখার চেষ্টা করবে, এই সংকেতগুলো হলে ওদের। বাকি যে তিনটা মৌল আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় এবং মূলত সালফাইড হিসাবে এদেরকে কিন্তু পাওয়া যায়, মনে থাকবে। যেমন আর্সেনাইড, এই যে আর্সেনিককে আমরা প্রকৃতির মধ্যে আর্সেনিয়াম সালফানাইট হিসাবে পাই, আর্সেনিয়াম সালফাইড হিসাবে। মনে থাকবে কথাটা, আর্সেনিয়াম পাইরাইটিস হিসাবে আমরা একে পাই, আর্সেনিয়াম পাইরাইটিস। এবং সংকেত হলো FeASS। এই হিসাবে আমরা পাই পাইরাইটিস, আর্সেনিয়াম পাইরাইটিস। মনে থাকবে কথাটা, বোঝা গেছে। আর্সেনিয়াম পাইরাইটিস বা আর্সেনোপাইরাইটিস, যাই বলো আর্সেনোপাইরাইটিস হিসাবে পাওয়া যায় সংকেত। এছাড়াও আমরা যেমন অ্যান্টিমনিকে কী হিসাবে পাই বলো তো? অ্যান্টিমনি স্টিপনাইট হিসাবে পাই, স্টিপনাইট সংকেত হলো অ্যান্টিমনি সালফাইড। এই অন্যদিকে বিসমাথকে আমরা পাই, এদের খুব কম পরিমাণে পাওয়া যায়, এরকম দু একটা যৌগ হিসাবে প্রকৃতির মধ্যে পাওয়া যায়। বিসমাথকে পাওয়া যায় যেমন বিসমাথের এই যে বিসমাথকে আমরা পাবো বিসমাথ সালফাইড হিসাবে, বোঝা গেছে। একে বলা হয় বিসমাথ হিসাবে একে পাওয়া যায় এবং একে বিসমাথ গ্লান্স বলা হয়, মনে রাখবে, বিসমাথ গ্লান্স হিসাবে। সুতরাং অন্যগুলো নাইট্রোজেনের প্রাকৃতিক অবস্থান হলো চিলি সলপিটার NaNO3, ইন্ডিয়ান সলপিটারের সংকেত হলো KNO3। এই দুটো হিসাবে নাইট্রোজেনকে আমরা প্রকৃতির মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে। অন্যদিকে ফসফরাসের প্রাকৃতিক উৎস যেমন ফসফরাইট আকরিক, ফ্লোরএপাটাইট, ক্লোরএপাটাইট হিসাবে পাওয়া যায়। আর অ্যান্টিমনি, আর্সেনিক এবং বিসমাথ, এদেরকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় এবং এই তিনটা মূলত সালফাইড হিসাবে পাওয়া যায়। যেমন আর্সেনিককে আর্সেনোপাইরাইটিস হিসাবে পাওয়া যায়, অ্যান্টিমনিকে অ্যান্টিমনি সালফাইড হিসাবে পাওয়া যায়, আর বিসমাথকে বিসমাথ গ্লান্স অর্থাৎ বিসমাথ সালফাইড হিসাবে পাওয়া যায়। পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ, আমরা বিভিন্ন ভৌত ধর্মগুলো গ্রুপ 15 পরিবারের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোর বিভিন্ন ভৌত ধর্মগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। ভৌত ধর্ম বলতে যেমন পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নাইজেশন পটেনশিয়াল, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি ধর্মগুলোর ট্রেন্ডটা কীরকম হবে গ্রুপ 14 সাথে গ্রুপ 15 মৌলগুলো তুলনা করব আর নিজেদের মধ্যে তুলনা করব। এই দু ধরনেরই আলোচনা কিন্তু করতে হয় ভৌত ধর্ম পড়ার সময়। তো আমরা প্রথম এরকম একটা ধর্ম নিয়ে কথা বলবো, পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ 15 মৌলগুলোর আমরা তুলনামূলক একটা আলোচনা তৈরি করব। তো মনে রাখবে যে গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 14 যে মৌলগুলো আছে গ্রুপ 14 অপেক্ষা পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কী হবে, গ্রুপ 15 মৌল, গ্রুপ 15 মৌলের পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কম হয়, মনে থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই। প্রথম ধর্ম যে গ্রুপ 14 যে আছে সেজন্য গ্রুপ 14 লিখে রেখেছি। গ্রুপ 14 মৌল অপেক্ষা গ্রুপ 15 মৌলের পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ কম হয়। কেন কম হয়? কারণ এবার মনে রাখবো, কারণ
কম হওয়ার কারণ আমরা মনে রাখব। কেন? কারণ যখনই 14 থেকে 15তে পৌঁছাবো তখন কক্ষ সংখ্যা একই থাকে। মনে থাকবে, কক্ষ সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না, কক্ষ সংখ্যা একই থাকে। আর কি হয় বলো তো? কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। যখনই 14 থেকে 15 বা বাদিক থেকে ডান দিকে আমরা অগ্রসর হই তখন কিন্তু কক্ষ সংখ্যা একই থাকে আর কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। এর ফলে কি হয়? বাইরের ইলেকট্রনের প্রতি অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের প্রতি ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আর এর ফলস্বরূপ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। বোঝা গেছে? এই হলো কারণটা, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলোর পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। কেন কম হয়? কারণ গ্রুপ 14 থেকে গ্রুপ 15তে যখন আমরা অগ্রসর হই তখন কিন্তু কক্ষ সংখ্যা একই থাকে। মনে রাখবে, কক্ষ সংখ্যা একই থাকে কিন্তু কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ সংকোচন ঘটে। এই ছোট্ট করে কারণটা আমরা লিখব। এবার আমরা যদি উপর থেকে 2 নম্বর পয়েন্ট উপর থেকে নিচে নামি, উপর থেকে নিচে, তাহলে কি হবে বলো তো? উপর থেকে নিচে নামলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতে পারবে? কেন উপর থেকে নিচে নামলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়? এক্ষেত্রেও কারণ মনে রাখবে, কারণ কক্ষ সংখ্যা, নতুন কক্ষের সৃষ্টি হয়, নতুন কক্ষের সৃষ্টি হয়। আর সেই সঙ্গে আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়। আবরণী ক্ষমতা ধারণা আছে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটাকে ঠিক বহিস্থ কক্ষের আগের কক্ষটা যে বাধা দেয় সেই ক্ষমতাটাকে বলা হয় আবরণী ক্ষমতা। এই আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই দুটো কারণ মনে রাখবে, এই যে উপরের দুটো কারণ, এই দুটি কারণের বা এই দুটি মনে রাখবে, এই দুটির সম্মিলিত প্রভাব কি করে? কেন্দ্রের প্রোটন সংখ্যাও তো বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে কেন্দ্রের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু এই দুটোর সম্মিলিত প্রভাব কেন্দ্রের চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে। মনে থাকবে, অতিক্রম করে। আর এ কারণে উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। মনে থাকবে নিশ্চয়ই। তা আরেকবার বলছি, উপর থেকে নিচে নামলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন? কারণ উপর থেকে নিচে নামলে নতুন কক্ষের সৃষ্টি হয়, সেই সঙ্গে আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই দুটোর সম্মিলিত প্রভাব কেন্দ্রে চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে কিন্তু অতিক্রম করে। এ কারণে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে। তবে এখানে একটা তথ্য মনে রাখবে যে নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আকার যথেষ্ট বৃদ্ধি পায়, কিন্তু আর্সেনিক থেকে বিসমাথ পর্যন্ত আকারের বৃদ্ধি তেমন ঘটে না। বোঝা গেছে? মনে রাখবে কি একটা তথ্য মনে রাখবে, নাইট্রোজেন থেকে ফসফরাস এই বৃদ্ধি অনেক বেশি হয়। কেন বেশি হয় বলো তো? বৃদ্ধি অনেক বেশি হওয়ার কারণ কি? বৃদ্ধি অনেক বেশি হওয়ার কারণ হলো এই যে এস ও পি যে অরবিটাল আছে, এস পি অরবিটালের তীব্র প্রভাব। মনে থাকবে কথাটা, অর্থাৎ এস এবং পি অরবিটালের আবরণী ক্ষমতা। আবার মনে রাখছি, এস আর পি অরবিটালের তীব্র আবরণী প্রভাব, তীব্র আবরণী প্রভাবের জন্য কিন্তু আকারের যে বৃদ্ধিটা, সে আকারের বৃদ্ধিটা অনেক বেশি হয়, বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটাকে কমিয়ে দেয়। অন্যদিকে আমরা পরবর্তীগুলো যদি দেখি, আর্সেনিক থেকে বিসমাথ পর্যন্ত, এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের বৃদ্ধি কম হয়।
তো বৃদ্ধি কম হওয়ার কারণ কি বলো তো, কেন পরেরগুলোতে ততটা বৃদ্ধি হয় না? কারণ এক্ষেত্রে কি হয়, এই যে ডি ও এফ অরবিটালের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালের দুর্বল আবরণী প্রভাব, দুর্বল আবরণী প্রভাব মনে থাকবে, দুর্বল আবরণী প্রভাবের জন্য তারা কেন্দ্রের যে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটাকে অতটা বাধা দিতে পারে না, ফলে আকর্ষণ বেশি হয়, ফলে যতটা পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটা উচিত ততটা ঘটে না। সুতরাং এই ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি, নাইট্রোজেন থেকে ফসফরাসের আকারের বৃদ্ধিটা অনেক বেশি, কিন্তু আর্সেনিক থেকে বিসমাথের দিকে প্রভাবটা কিন্তু কম হয়, বৃদ্ধিটা কম হয়। নাইট্রোজেন থেকে ফসফরাসের বৃদ্ধির কারণ হলো এস আর পি অরবিটালের তীব্র আবরণী প্রভাব। অন্যদিকে বাকিগুলোর ক্ষেত্রে দুর্বল ডি আর এফ অরবিটালের দুর্বল আবরণী প্রভাবের জন্য আকারের বৃদ্ধি অতটা ঘটে না। এবং এই হলো ছোট্ট একটা ধারণা, যেখানে পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের আমরা তুলনা করে যেটা পেলাম, কি পেলাম বলো তো, গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলো আকারে ছোট হবে, কিন্তু নিজেদের মধ্যে যদি তুলনা করে উপর থেকে নিচে নামা যায় তাহলে আকার ধীরে ধীরে বাড়তে থাকে। নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আকার যে হারে বৃদ্ধি পায়, আর্সেনিক থেকে বিসমাথ পর্যন্ত সে হারে কিন্তু আকার বৃদ্ধি পায় না, কারণ আবরণী প্রভাবের জন্য এই ঘটনাটা ঘটে। আমরা আরেকটা ধর্ম নিয়ে তুলনা করব, আয়নায়ন বিভব, আয়নাইজেশন পটেনশিয়াল। নিশ্চিত ধর্মটা জানা আছে তোমাদের, আয়নাইজেশন জানা আছে তো, আয়নায়ন এনথালপি বা আয়নাইজেশন পটেনশিয়াল। আয়নায়ন এনথালপি, একে আয়নাইজেশন পটেনশিয়ালও বলা হয়। এই একটা ভৌত ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম। গ্রুপ 15 ক্ষেত্রে এই ধর্মটা যদি আমরা বিবেচনা করি তাহলে বা আমরা যদি লক্ষ্য করি তাহলে কি দেখব বলো তো, গ্রুপ 15 ক্ষেত্রে যখন আমরা এই ধর্মটা নিয়ে কথা বলবো তো গ্রুপ 14 সাথে তুলনা করে বলবো, আর নিজেদের সদস্যগুলোর মধ্যে তুলনা করে আমরা দেখব। তাতে আমরা যদি প্রথম তত্ত্বটা যদি দেখি তাহলে দেখব গ্রুপ 14 যে মৌলগুলো আছে, গ্রুপ 14 অপেক্ষা, মনে রাখবে গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 যে মৌলগুলো আছে, এই সমস্ত মৌলের আইপি আয়নায়ন এনথালপি কিন্তু বেশি হয়। মনে থাকবে কথাটা, এই কথাটা মাথায় রাখবে, গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলোর আয়নায়ন এনথালপি বেশি। কেন? কারণ দিয়ে মনে রাখবে ছোট করে, কারণ হলো এদের কি আকার ছোট, এদের আকার ছোট হয়, আর কি হয়, এদের কেন্দ্রে চার্জ বেশি হয়, কেন্দ্রের চার্জ বেশি হয়, ফলে কি হয়, ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়, অধিক শক্তির প্রয়োজন হয়। বোঝা গেছে? এ কারণে এদের কি হয়, এদের আইপি গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের আইপি বেশি হয়। ছোট ছোট কারণ দেখতে হচ্ছে, ছোট্ট কথায় লেখা যাবে। তাহলে গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের আইপি বেশি হওয়ার কারণ, 14 তুলনায় 15 মৌলগুলো আকারে ছোট, এদের কেন্দ্রে চার্জ বেশি, ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়। এবার নিজেদের মধ্যে যদি আমরা তুলনা করি উপর থেকে নিচে, তাহলে কি দেখবো বলো তো, উপর থেকে যদি নিচে অগ্রসর হওয়া যায় তাহলে কি দেখব, তাহলে আমরা দেখব আইপি হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ বলতে পারবে কেন উপর থেকে নিচে আয়নায়ন এনথালপি কমতে থাকে? কারণ আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি তাই কিনা বলো, উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের চার্জ কমে যায়, কেন্দ্রের আকর্ষণ কমে যায়, আকর্ষণ কম, ফলে ইলেকট্রন নির্গমনে কম শক্তির প্রয়োজন হয়। কম শক্তির প্রয়োজন হয়। বোঝা গেছে? এ কারণে উপর থেকে নিচে নামলে আইপির মানটা হ্রাস পায়। ফলে আরেকটা ধর্ম নিয়ে আমরা কথা বললাম, আয়নায়ন এনথালপি। কীরকম ট্রেন্ডটা? আমরা যে পরিবারটা নিয়ে কথা বলছি, গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই পরিবারের সদস্যগুলোর আয়নায়ন এনথালপির ট্রেন্ডটা যদি আমাকে বলতে বলে কি বলবো বলো তো? খুব সহজ আছে তো,
আমরা গ্রুপ 14 এদের আগে যে পরিবারটা আছে সেই পরিবারটার সাথে তুলনা করে বলবো, তাতে দেখব গ্রুপ 14 মৌল অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলোর আইপির মান বেশি হয়। বেশি হওয়ার কারণ হলো এদের আকার ছোট, এদের কেন্দ্রে চার্জ বেশি, ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়। অন্যদিকে আমরা যদি নিজেদের মধ্যে ওই পরিবারের সদস্যগুলোর উপর থেকে নিচে ক্রমশ নেমে আসি, তাহলে দেবো সেক্ষেত্রে কিন্তু হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হলো উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি ঘটে এবং বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়, ফলে ইলেকট্রন নির্গমনে কম শক্তি দরকার হয়। বোঝা গেছে? খুব সহজে কিন্তু আমরা এই জিনিসগুলো বলতে পারি। তোমরা বলতে পারবে যে গ্রুপ 15 যে মৌলগুলো আছে এর মধ্যে আইপির মান সর্বোচ্চ কোন মৌলটির? তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি। জানা আছে নিশ্চয় ধর্মটা, ক্লাস 11-এ আমরা পর্যায় সারণীতে ধর্মটা দেখেছি, তবু একটু মনে করিয়ে দিই যে যখন দুটো পরমাণু মিলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়, তখন এই ইলেকট্রন জোড় নিজের দিকে টানার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, এটার পর্যায় সারণীতে পর্যায়ক্রমে ক্রমে এই ধর্মের পুনরাবৃত্তি হয়। এটা একটা ভৌত ধর্ম বটে। আমরা আজকে গ্রুপ 15-র ক্ষেত্রে এই ধর্মটা অ্যাপ্লাই করব। এদের তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ডটা কীরকম হওয়া উচিত আন্দাজ হচ্ছে? গ্রুপ 15 যে মৌলগুলো আছে এদের তড়িৎ ঋণাত্মকতা এই ধর্মটার ট্রেন্ডটা কীরকম আমরা যদি দেখি, তাহলে প্রথমত গ্রুপ 14-র সাথে তুলনা করে আমরা বলার চেষ্টা করব। গ্রুপ 14 যে মৌল আছে, গ্রুপ 14 মৌল অপেক্ষা গ্রুপ 15 মৌলের, মনে রাখবে, গ্রুপ 15 মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হয়। গ্রুপ 14 মৌল অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণ কি বলতো? এদের বেশি হওয়ার কারণ, এদের আমরা যেটা দেখলাম, এদের আকার ছোট, মনে থাকবে কথাটা, এদের কেন্দ্রের চার্জ বেশি। আর একটা কথা মনে রাখবে যে গ্রুপ 14-তে যারা আছে তাদের বাইরের কক্ষে অষ্টক পূর্ণর জন্য যত সংখ্যক ইলেকট্রন লাগে, গ্রুপ 15-তে যারা আছে তাদের জন্য কিন্তু কম সংখ্যক ইলেকট্রন দরকার হয়। ফলে এটা একটা কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার। কি? অষ্টক পূর্ণর জন্য বা নিষ্ক্রিয় কাঠামো লাভের জন্য, নিষ্ক্রিয় কাঠামো লাভে কম সংখ্যক ইলেকট্রন প্রয়োজন হয়। কম সংখ্যক ইলেকট্রন প্রয়োজন হয়, মনে থাকবে। আর এই সমস্ত কারণের জন্য গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। নিশ্চয়ই বোঝা গেছে? গ্রুপ 14-র সাথে যদি গ্রুপ 15 তুলনা করে তড়িৎ ঋণাত্মকতাটা আমরা বিচার করতে চাই, তাহলে দেখব গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হয়। বেশি হওয়ার কারণ হলো 14 অপেক্ষা 15 মৌলগুলো আকারে ছোট, এদের কেন্দ্রে চার্জ বেশি হয় এবং নিষ্ক্রিয় কাঠামো লাভে এদের কম সংখ্যক ইলেকট্রনের প্রয়োজন হয়। ঠিক আছে? উপর থেকে নিচে যদি আমরা দেখি, নিজেদের একই পরিবারের সদস্যদের উপর থেকে নিচে যদি আমরা দেখি, তাহলে দেখব তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এবং তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাওয়ার কারণ হিসাবে আমরা কি বলতে পারি? কেন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়? কারণ উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, তাই কিনা বলো? এবং আকার বৃদ্ধি পাওয়ায় এদের আইপি আবার হ্রাস পায়, আইপি হ্রাস পায়। আর সে কারণে কি হয়? ইলেকট্রন বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের, বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়, আকর্ষণ কম হয়। এ কারণে উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। এই হলো তড়িৎ ঋণাত্মকতা। গ্রুপ 15 মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা নিশ্চয়ই বোঝা গেছে। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে কোনো একটা মৌলের নিজের দিকে টানার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবং এই ধর্মটা যদি গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। আর নিজেদের মধ্যে যদি তুলনা করি, তাহলে উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, কারণ আকার বৃদ্ধি পায়, সেই সঙ্গে আইপি হ্রাস পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ হ্রাস পায়।
বোঝা গেছে। আমরা এরকম আরও ধর্ম নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি যে এদের ধাতব তথা ইলেকট্রোপজিটিভ ধর্মের ট্রেন্ডটা কীরকম হবে, ইলেকট্রোপজিটিভ ধর্ম তথা ধাতব ধর্ম এই ট্রেন্ডটা কীরকম হবে। ঠিক আছে, ধাতব ধর্ম ও ইলেকট্রোপজিটিভ ধর্ম। ইলেকট্রোপজিটিভ ধাতব ধর্ম ইলেকট্রোপজিটিভ ধর্ম মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়। তো আমরা গ্রুপ এই পরিবারের গ্রুপ 15 সদস্যদের ক্ষেত্রে যে এরকম ধাতব ধর্ম ট্রেন্ডটা দেখি গ্রুপ 14 সাথে তুলনা করে, তাহলে বলা যাবে যে গ্রুপ 15 মৌলগুলো ধাতব ধর্ম গ্রুপ 14 অপেক্ষা কম হবে না বেশি হবে। ধাতব ধর্ম কী দিয়ে বিচার করা হয় আন্দাজ আছে জানো তো? যে মৌলের ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। অর্থাৎ ধাতব ধর্ম বলতে ইলেকট্রন বর্জন ক্ষমতাটাকে বোঝায়। তো আমরা গ্রুপ 15 ক্ষেত্রে যদি এই কথাটা বিবেচনা করি তাহলে দেখো গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলো আকারে ছোট, কেন্দ্রে চার্জ বেশি, ফলে এদের ইলেকট্রন বর্জনের প্রবণতা কিন্তু কম। ফলে বোঝা যাচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম কম। বোঝা গেছে কথাটা? গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম কম হবে। আর কম হওয়ার কারণ কি বলবো বলো তো? এদের আকার ছোট, তাই কি না বলো? আর কি এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর কি বলো তো? এদের আয়নাইজেশন পটেনশিয়ালও বেশি, তাই কি না? ফলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বর্জন প্রবণতা কম। মনে থাকবে নিশ্চয়ই, একদম ছোট্ট ছোট্ট কারণ, একটা দুটা তিনটা শব্দে। তাহলে গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলগুলোর ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম কম হওয়ার কারণ এদের আকার ছোট, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এদের আয়নায়ন বিভব বা আয়নায়ন এনথালপি আয়নাইজেশন পটেনশিয়ালের মানও বেশি, ফলে ইলেকট্রন বর্জন প্রবণতা কম। আর এই সমস্ত কারণের জন্য গ্রুপ 15 মৌলের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম গ্রুপ 14 অপেক্ষা কম হয়। কিন্তু আমরা যদি উপর থেকে নিচে নামি, উপর থেকে নিচ, তাহলে কি দেখতে পাবো? সেক্ষেত্রে কিন্তু এই ধর্ম বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতো? বৃদ্ধি পাওয়ার কারণ হলো আকার বৃদ্ধি পাবে, কারণ উপর থেকে নিচে নামলে আকারের বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা ও আইপি দুটোরই মান হ্রাস পায়, তাই কি না? আর কি হয়? ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পায়। আর ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, তাই কি না বলো? ফলে উপর থেকে নিচে নামলে কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবার আমরা ধাতব ধর্মের ট্রেন্ডটা যদি দেখি বা ইলেকট্রোপজিটিভ ধর্মের ট্রেন্ড যদি দেখি, তাহলে নাইট্রোজেন এবং ফসফরাস অধাতু, আর্সেনিক আর অ্যান্টিমনি হলো ধাতুকল্প, আর বিসমাথ হলো বিশুদ্ধ ধাতু। এই হলো ট্রেন্ড, অধাতু থেকে ধীরে ধীরে ধাতুতে পরিবর্তিত হয়, মনে থাকবে। আর এই হলো গ্রুপ 15 মৌলগুলো ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম, মনে থাকবে নিশ্চয়ই। গ্রুপ 14 অপেক্ষা এদের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম কম হওয়ার কারণ হলো এদের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, আয়নায়ন এনথালপি বেশি, ফলে ইলেকট্রন বর্জন প্রবণতা কম গ্রুপ 14 মৌল অপেক্ষা। এই সমস্ত কারণের জন্য এদের ইলেকট্রোপজিটিভ ধর্ম তথা ধাতব ধর্ম কম হয়। কিন্তু উপর থেকে নিচে নামলে এদের ধাতব ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ হলো আকারের বৃদ্ধি ঘটে, তড়িৎ ঋণাত্মকতা তথা আয়নায়ন এনথালপি হ্রাস পায় এবং ইলেকট্রন বর্জন প্রবণতা বৃদ্ধি পায়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাহলে গ্রুপ 15 মৌলগুলোর মধ্যে কোন মৌলটার ধাতব ধর্ম সর্বাধিক? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক।
এই ধর্মটা গ্রুপ 15 মৌলগুলোর ক্ষেত্রে কীরকম হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো পরমাণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের উপর কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভরশীল। আমরা যদি এই ধর্মটা গ্রুপ 15 মৌলের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে গলনাঙ্কের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, গলনাঙ্ক দেখব নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত এক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক বৃদ্ধি পায়। নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত গলনাঙ্ক ধীরে ধীরে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতো? কেন ধীরে ধীরে বৃদ্ধি পায়? কারণ আকার বৃদ্ধি পায়। আর আকার বৃদ্ধি পাওয়ায় মূলত এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকার মানে নাইট্রোজেন থেকে ফসফরাস আকার বৃদ্ধি পায়, ঠিক আছে? সেই সঙ্গে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। মূলত ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে এদের গলনাঙ্কটা বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়, সে কারণে গলনাঙ্ক বৃদ্ধি পায়। অন্যদিকে আর্সেনিকের ক্ষেত্রে যদি দেখি, আর্সেনিকের ধাতব ধর্মের জন্য, এর বেশ কিছু ধাতব ধর্ম আছে এবং ধাতব ধর্মের জন্য আর্সেনিকের ধাতব ধর্মের জন্য এর গলনাঙ্ক কিন্তু বেশি হয়। গলনাঙ্ক যথেষ্ট বেশি হয়। বোঝা গেছে? এর পরের যদি আমরা দেখি আর্সেনিক থেকে বিসমাথ, এক্ষেত্রে কিন্তু কি হয়? ধীরে ধীরে হ্রাস পায়, গলনাঙ্ক হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ বলা যাবে যে এইদিকে আবার কি হলো যে হ্রাস পেল? এক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব নিষ্ক্রিয় জড় প্রভাব। মনে থাকবে, নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য এই ঘটনাটা ঘটে। নিষ্ক্রিয় জড় প্রভাব কি বলতো? ভারী যে পি ব্লক মৌলগুলো আছে, ভারী পি ব্লক মৌলগুলোর বহিস্থ কক্ষের যোজ্যতা কক্ষের এস অরবিটালে যে দুটো ইলেকট্রন বর্তমান থাকে, ওই দুটো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় আচরণ করে। কারণ তার আগে যে দুর্বল আবরণী প্রভাবের জন্য। মনে থাকবে তাহলে যোজ্যতা কক্ষের এস অরবিটালের সর্ববহিস্থ এস অরবিটালের ইলেকট্রন জোড় নিষ্ক্রিয় আচরণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর এই প্রভাবটাকে বলা হয় নিষ্ক্রিয় জড় প্রভাব। এই নিষ্ক্রিয় জড় প্রভাব আমরা অ্যান্টিমনি, বিসমাথ এদের ক্ষেত্রে লক্ষ্য করি। নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য এই ঘটনাটা কিন্তু ঘটে। এবং নিষ্ক্রিয় জড় প্রভাবের ফলে কি হয় বলতো? 5টি যোজ্যতা ইলেকট্রনের পরিবর্তে তাহলে বলো তো কটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? 3টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়। মনে থাকবে, 3টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়। আর এইভাবে 3টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেওয়ায় আকার যত বৃদ্ধি পাবে, এই নিষ্ক্রিয় জড় প্রভাবটা তত বৃদ্ধি পায়। ফলে আকার বৃদ্ধির সঙ্গে, মনে রাখবে, আকার বৃদ্ধির সঙ্গে আন্তরাণবিক আকর্ষণ বল হ্রাস পায়। আন্তরাণবিক বা আন্তঃপারমাণবিক আকর্ষণ বল, পারমাণবিক আকর্ষণ বল হ্রাস পাবে। এবং এই আকর্ষণ বল হ্রাস পাওয়ায় তাদের গলনাঙ্ক হ্রাস পায়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা ট্রেনটা কি দেখলাম? নাইট্রোজেন থেকে আর্সেনিক, সেক্ষেত্রে গলনাঙ্ক বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। কারণ নাইট্রোজেন থেকে আর্সেনিকে আকার বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। এছাড়া আর্সেনিকের ক্ষেত্রে কি বলা হলো? যেহেতু এর বেশ ধাতব ধর্ম বর্তমান, ফলে ধাতব ধর্মের জন্য এর গলনাঙ্ক যথেষ্ট বৃদ্ধি পায়। কিন্তু যখনই আর্সেনিক ক্রস করে আমরা অ্যান্টিমনি, বিসমাথের দিকে পৌঁছালাম, তখন নিষ্ক্রিয় জড় প্রভাব বলে একটা কারণ চলে আসলো। নিষ্ক্রিয় জড় প্রভাব অর্থাৎ সর্ববহিস্থ যোজ্যতা কক্ষের এস অরবিটালে ইলেকট্রন দুটো বন্ধন গঠনে অংশগ্রহণ না করায় 5টা যোজ্যতা ইলেকট্রনের মধ্যে মাত্র 3টি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এবং সেক্ষেত্রে আকার যত বৃদ্ধি পায়, এই আন্তঃপারমাণবিক আকর্ষণ বল তত হ্রাস পায়।
আর এর ফলে সেই অনুপাতে কিন্তু তাদের গলনাঙ্ক হ্রাস পায়। আমরা স্ফুটনাঙ্কের কথা যদি বলি, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে মনে রাখবে উপর থেকে নিচে স্ফুটনাঙ্ক নিয়মিতভাবে বৃদ্ধি পায়। ফলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে মনে রাখবে স্ফুটনাঙ্ক একদম নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত নিয়মিত বৃদ্ধি পায়। মনে থাকবে এই হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটা ট্রেন্ড মনে রাখার চেষ্টা করবে। আমরা পরের ধর্ম দেখব, এদের যে আরও অন্যান্য ধর্মগুলো আছে যেমন ক্যাটিনেশন ধর্ম, বহুরূপতা ধর্ম, এদের ঘনত্ব, এই ধর্মগুলো যদি আমরা বিবেচনা করি গ্রুপ 15 সদস্যগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা কীরকম লক্ষ্য করব। ঘনত্বের কথা যদি বলি, এদের ঘনত্বের ট্রেন্ডটা কীরকম হবে, ঘনত্ব বলো তো ঘনত্ব কীরকম হবে। তো মনে রাখবে উপর থেকে নিচে যদি আমরা নাইট্রোজেন থেকে ক্রমশ উপর থেকে নিচে যদি নামি, উপর থেকে নিচ এদের কিন্তু কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। কেন বলো তো, কারণ বলা যাবে কেন ঘনত্ব বৃদ্ধি পায় উপর থেকে নিচে নামলে। আকার তো বাড়তে থাকে, আয়তন বাড়তে থাকে, আর আমরা জানি কি ঘনত্ব ভর বাই আয়তন। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাওয়ার কথা, কিন্তু ভরও তো বৃদ্ধি পায়। ফলে উপর থেকে নিচে যদি আমরা অগ্রসর হই, তাহলে মনে রাখবে উপর থেকে নিচে অগ্রসর হলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। মনে থাকবে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, সেই সঙ্গে কিন্তু কি হয়, পারমাণবিক ভরও বৃদ্ধি পায়। পারমাণবিক ভর বৃদ্ধি পায়, দুটোই বৃদ্ধি পায়, আকারও বৃদ্ধি পায়, পারমাণবিক ভরও বৃদ্ধি পায়। মনে থাকবে, কিন্তু মনে রাখবে কি আকারের তুলনায় ভর বৃদ্ধির হার বেশি হয়, ভর বৃদ্ধির হার বেশি। আর এ কারণে কি হয়, উপর থেকে নিচে অগ্রসর হলে তাদের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে গ্রুপ 15 মৌলগুলো যদি আমরা নাইট্রোজেন থেকে ক্রমশ বিসমাথের দিকে অগ্রসর হই, ঘনত্ব বৃদ্ধি পাবে। ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণ হলো যদিও পারমাণবিক আকারের বৃদ্ধি ঘটে, পারমাণবিক ভরেরও বৃদ্ধি ঘটে, কিন্তু পারমাণবিক আকারের তুলনায় পারমাণবিক ভর বৃদ্ধির হারটা বেশি হয়, সে কারণে ঘনত্ব বৃদ্ধি পায়। মনে থাকবে। আমরা ঘনত্বর পর আরেকটা ধর্ম নিয়ে কথা বলবো, ছোট ছোট ধর্মগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো। আমরা দেখব বহুরূপতা ধর্ম, নিশ্চয়ই জানা আছে বহুরূপতা। একই মৌল যখন বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তখন সেই ঘটনাটাকে বলা হয় বহুরূপতা। আর বিভিন্ন রূপগুলোকে বলা হয় তাদের রূপভেদ। যেমন সালফারে একাধিক রূপভেদ আছে, আমরা ফসফরাসের একাধিক রূপভেদ আছে। ঠিক আছে, তো আমরা রূপভেদটা নিয়ে একটু দেখে নিব যে বহুরূপতা। তো এদের সবাই বহুরূপতা ধর্ম কিন্তু দেখাতে পারে না। যেমন এই পরিবারে গ্রুপ 15 যে সদস্য আছে তার মধ্যে মনে রাখবে নাইট্রোজেন এবং বিসমাথ এই বহুরূপতা ধর্ম দেখায় না, এদের বহুরূপতা ধর্ম নেই। নাইট্রোজেন এবং বিসমাথের বহুরূপতা ধর্ম নেই, বাকিগুলো কিন্তু বহুরূপতা ধর্ম আছে। যেমন ফসফরাস বেশ কিছু বহুরূপ আছে এর, যেমন কালো, লাল এবং সাদা, কালো, লাল, সাদা ইত্যাদি রূপ এদের বহুরূপতা ধর্ম আছে, বহুরূপ হিসেবে পাওয়া যায়। এছাড়া যে আমাদের আর্সেনিক এবং অ্যান্টিমনি, মনে থাকবে এদের দুটো রূপভেদ আমরা দেখতে পাই, একটা হলো হলুদ আর ধূসর, এই দুটো রূপে এদেরকে পাওয়া যায়, হলুদ আর ধূসর। এই হলো এদের রূপভেদের ছোট্ট একটা ধারণা। তাহলে গ্রুপ 15তে যারা আছে তারা সবাই বহুরূপতা ধর্ম দেখাতে পারে না। এদের মধ্যে যেমন নাইট্রোজেন আর বিসমাথ এই দুটোর কোনো বহুরূপতা ধর্ম নেই, বাকিগুলোর কিন্তু বহুরূপতা ধর্ম দেখাতে পারে। যেমন ফসফরাস, কালো ফসফরাস, লাল ফসফরাস, সাদা ফসফরাস ইত্যাদি হতে পারে, তিনটা রূপে আমরা এদেরকে পাই। অন্যদিকে অ্যান্টিমনি আর আর্সেনিক এদের দুটো রূপে পাওয়া যায়, একটা হলো ধূসর আর একটা হলো হলুদ। মনে থাকবে। আমরা এবার এদের আর একটা ধর্ম নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে তোমরা বলতে পারবে
যে গ্রুপ 15 মৌলগুলোর মধ্যে কোন দুটা মৌলের বহুরূপতা ধর্ম নেই। আমরা এবার ক্যাটিনেশন ধর্ম নিয়ে দেখব। ক্যাটিনেশন ধর্ম নিশ্চয়ই জানা আছে। ক্যাটিনেশন ধর্ম কি বলতো? এই ধর্মটা লম্বা শৃঙ্খল তৈরি করার ক্ষমতাটাকে বলা হয় ক্যাটিনেশন ক্ষমতা। আমরা জানি আমাদের পরিচিত মৌলগুলোর মধ্যে কার্বনের সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে, তবে এই পরিবারের কিছু কিছু সদস্য কিন্তু ক্যাটিনেশন ধর্ম দেখায়। মনে থাকবে, প্রথম তথ্য যেটা মনে রাখবে, গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 মৌলের ক্যাটিনেশন ধর্ম কিন্তু কম। ক্যাটিনেশন ধর্ম কম, মনে থাকবে। কারণ কি বলতো, কেন ক্যাটিনেশন ধর্ম কম? কারণ এদের ক্ষেত্রে বন্ধন বিয়োজন এনথালপি, মনে রাখবে কি, বন্ধন বিয়োজন এনথালপি, কার্বন কার্বন বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা কম। বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা কম। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে গ্রুপ 15 অপেক্ষা গ্রুপ 14 বেশি। গ্রুপ 14 অপেক্ষা 15 মৌলগুলোর ক্যাটিনেশন ধর্ম কম হওয়ার কারণ কি? কারণ গ্রুপ 14তে যারা আছে, যেমন কার্বন কার্বন, এদের বন্ধন বিয়োজন শক্তির মান অনেক বেশি। গ্রুপ 15 মৌলগুলোর বন্ধন বিয়োজন শক্তির মান কিন্তু খুব কম। এদের মধ্যে দেখবে নাইট্রোজেন কি করতে পারে? সর্বাধিক তিনটি পরমাণু যুক্ত হতে পারে। যেমন কোথায়? হাইড্রোজয়িক অ্যাসিডে HN3। এই হাইড্রোজয়িক অ্যাসিডে নাইট্রোজেন কিন্তু তিনটা সর্বাধিক নাইট্রোজেন যুক্ত অস্তিত্ব আমাদের জানা আছে, এর বেশি জানা নেই। সর্বাধিক 3টা নাইট্রোজেন জোড়া লাগতে পারে, কিন্তু কার্বনের ক্ষেত্রে আমরা জানি অর্গানিক কেমিস্ট্রিতে কতগুলো কার্বন পরপর যুক্ত থাকে, তাই কিনা বলো? তো এই হলো এদের ক্যাটিনেশন ধর্ম। তবে মনে রাখবে গ্রুপ 15 মধ্যে ফসফরাস সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম। গ্রুপ 15 যে সদস্যগুলো আছে এদের মধ্যে সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম ফসফরাস দেখাতে পারে। ফসফরাস সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম দেখায়। কেন দেখায় বলো তো? এর সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম দেখাবার কারণ কি বলতে পারবে? কি কারণ সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম দেখাবার কারণ এরা বহু সংখ্যক পরমাণু যুক্ত হয় বদ্ধ বা মুক্ত শৃঙ্খল যৌগ গঠন করে। বোঝা গেছে? অনেকগুলো পরমাণু মিলে হয় বদ্ধ শৃঙ্খল, নাহলে মুক্ত শৃঙ্খল যৌগ গঠন করতে পারে ফসফরাস। সে কারণে গ্রুপ 15 যে সদস্যগুলো, সেই সদস্যগুলোর মধ্যে সর্বাধিক ক্যাটিনেশন ধর্ম গ্রুপ ফসফরাস প্রদর্শন করতে পারে। এই হলো ক্যাটিনেশন ধর্মের একটা সাধারণ আলোচনা। তোমরা বলতে পারো গ্রুপ 15 মৌলগুলোর মধ্যে, গ্রুপ 15 যে মৌলগুলো আছে এদের মধ্যে নাইট্রোজেন সর্বাধিক কোটা নাইট্রোজেন পরমাণু ক্যাটিনেশন দেখাতে পারে। আর এই হলো আজকের আলোচনা। আমরা গ্রুপ যে 15 সদস্যগুলো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই গ্রুপ 15 আলোচনা করার ক্ষেত্রে প্রথম ক্লাস আমাদের এটা। আমরা ভৌত ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম এবং এদের প্রকৃতিতে প্রাপ্যতা কি, ঠিক আছে? সেই সঙ্গে এদের যে বিভিন্ন ধর্মগুলোর কথা বলা হলো, এদের তড়িৎ ঋণাত্মকতা ধর্ম, আয়নাইজেশন পটেনশিয়াল, পারমাণবিক বিষাদ, ধাতব ধর্ম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং দীর্ঘদিন এই ধারণাগুলো মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।